দিদি রুবিরা ফোন ধরো ফোন ধরো। জি আপা। বস রাজি, আপনি বলুন কবে কখন দেখতে আসবেন আমাদের সেটআপ? রাজি, তাহলে কাল দুপুর 12টা নাগাদ যাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই তো? না, কোনো অসুবিধা নেই, আপনি আসুন। জি জি আপা। গুড। ইউর অনার, আমি মোটামুটি খবর নিয়ে জানতে পারি জ্যোতি ফার্মা বন্ধ হয়েছিল একটা স্ক্যান্ডালে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগস তৈরির অভিযোগ ছিল। খবরের আর্কাইভ থেকে এই তথ্যটা আমি সংগ্রহ করি। আর তাছাড়া বিজনবাবু আমাকে জিজ্ঞাসাবাদের সময় বলেছিলেন তার ব্যবসা করতে ভালো লাগছে না, তিনি ফ্যাক্টরিটা বিক্রি করে দিতে চান। আর এই দুটো হিসেব মিলাতেই আমি বুঝতে পারি বিজনবাবু রয়েছেন প্রবল আর্থিক সংকটে। বউয়ের সম্পত্তিটা হাতে এলে তিনি একটু নিশ্চিন্ত হতে পারেন, কিন্তু সেই সব সম্পত্তির গেটকিপার হয়ে বসেছিলেন তার শ্বশুর এবং শাশুড়ি। জামাই হয়তো তিনি নিজে মুখে চাইতে পারেন না, তাই তিনি প্ল্যান করে একজন সুপারি কিলারকে হায়ার করে শ্বশুর শাশুড়ির গাড়িটা অ্যাক্সিডেন্ট করান। মিলর্ড, সেই গাড়িতে কিন্তু সেদিন বব ব্যানার্জিও ছিল, কিন্তু ভাগ্যক্রমে বব সেদিন বেঁচে যায়। শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর বিজনবাবু যখন জানতে পারলেন সমস্ত সম্পত্তির মালিক আসলে বব ব্যানার্জি, তখন তিনি আরেকটি চাল চালেন। তিনি ববের দেখাশোনার দায়িত্ব নেন। ববকে স্নান করানো, তাকে শেভিং করানো, তার শরীর চর্চা করানো, এই সব কিছু, আর অপেক্ষা করতে থাকেন। এর সাথে সাথে সমান তালে চলতে থাকে রুবি দেবীর সঙ্গে অবৈধ সম্পর্ক। বিজনবাবু অপেক্ষা করতে থাকেন এমন একটা রোগের যেটাতে মৃত্যু নিশ্চিত। আর যেই মাত্র হসপিটালে জলাতঙ্কে মরা একটি রোগীর ডেড বডির খবর আসে, ঠিক তখনই বিজনবাবু দেরি না করে বনি দেবীর মতো করে রুবি দেবীকে সাজিয়ে মর্গে পাঠিয়ে দিলেন জলাতঙ্ক রোগীর শরীর থেকে জীবাণু এক্সট্রাক্ট করার জন্য। বলো, আমি পৌঁছে গেছি। বেশ, আর সাজগোজ? একদম প্ল্যানিং মতন। একটু দূর থেকে দেখলে তুমিও বনি ভেবেই ভুল করবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো। লাশের দেহ থেকে লাইসা ভাইরাসটা এক্সট্রাক্ট করে নিয়ে এসো। বনি পুজোর ঘর থেকে বেরোনোর আগেই তোমাকে ফিরতে হবে। কেউ যদি দেখে ফেলে যে গাড়িটা ওখানে নেই, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। চিন্তা করো না ডার্লিং, সব কিছু সময় মতোই করে ফেলবো। রাখছি। ওকে। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।